শ্রাবণের এক অবিশ্রান্ত রাত। কলকাতা শহর যেন নিজের সমস্ত ক্লান্তি ধুয়ে ফেলতে চাইছে। পিচের রাস্তার উপর সোডিয়াম আলোর প্রতিবিম্ব কাঁপছে, যেন কোনো অসুস্থ রোগীর নারীর স্পন্দন। লালবাজারের ডিটেকটিভ ডিপার্টমেন্টের নিজের প্রায়ন্ধকার ঘরে বসেছিলেন ডিটেকটিভ অরিজিৎ সেন। বয়স 40-এর কোঠায়, কিন্তু চোখের নিচে কালি আর কপালের চিন্তার রেখা তাকে আরও কয়েক বছর বাড়িয়ে দিয়েছে। টেবিলের ওপর আধখাওয়া চায়ের কাপটা ঠান্ডা হয়ে গেছে। বাইরে বৃষ্টির শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই। এই নিস্তব্ধতাই তার সবচেয়ে অপছন্দের। মনে হয় শহরের সব অপরাধীরাও আজ বৃষ্টির ভয়ে ঘরে ঢুকেছে। ফোনটা যখন বেজে উঠল, অরিজিৎ চমকে উঠলেন না, বরং কিছুটা স্বস্তি পেলেন। এই ধরনের রাতে ফোন বাজার একটাই অর্থ হতে পারে, কোথাও নিস্তব্ধতা ভেঙেছে, খুব নৃশংসভাবে। ওপার থেকে জুনিয়র ইন্সপেক্টর প্রীতমের গলা ভেসে এলো, স্যার, বালিগঞ্জ সার্কুলার রোড, চৌধুরী ম্যানশন, একটা মার্ডার কেস। অরিজিতের ভুরু কুঁচকে গেল। চৌধুরী ম্যানশন মানে তো ইন্ডাস্ট্রিয়ালিস্ট বীরেন্দ্রনাথ চৌধুরীর বাড়ি, শহরের অন্যতম ধনী এবং প্রভাবশালী ব্যক্তি। বীরেন্দ্রনাথ চৌধুরী? হ্যাঁ স্যার, উনি ভিকটিম। অরিজিতের শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। এটা কোনো সাধারণ কেস নয়, এর আজ অনেক দূর পর্যন্ত যাবে। তিনি জ্যাকেটটা গায়ে চাপিয়ে বললেন, আমি আসছি, ক্রাইম সিন কর্ডন করে রাখো, আমার পারমিশন ছাড়া কেউ ভেতরে ঢুকতে নয়, মিডিয়া তো নয়ই। আধ ঘন্টার মধ্যে অরিজিৎ চৌধুরী ম্যানশনের সামনে এসে দাঁড়ালেন। বিশাল সাদা রঙের প্রাসাদোপম বাড়িটা ভৌতিক দেখাচ্ছিল বৃষ্টির রাতে। গেটের বাইরে পুলিশের গাড়ি আর কয়েকজন উৎসুক প্রতিবেশীর জটলা। প্রীতম ছাতা হাতে এগিয়ে এলো। অরিজিৎ জিজ্ঞেস করলেন, কি অবস্থা? ভীষণ খারাপ স্যার, বডি ওনার স্টাডিতে পাওয়া গেছে, মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে, প্রচুর রক্তপাত। বাড়ির ভেতরে ঢুকতেই একটা অদ্ভুত গুমট পরিবেশ অরিজিৎকে গ্রাস করল। দামি আসবাব, দেওয়ালে টাঙানো বিখ্যাত শিল্পীদের আঁকা ছবি, ঝাড়বাতির স্নিগ্ধ আলো, সবকিছুর মধ্যেই যেন একটা মৃত্যুর শীতলতা মিশে আছে। বীরেন্দ্রনাথ চৌধুরীর স্ত্রী মালিনী চৌধুরী একটা সোফায় পাথরের মতো বসেছিলেন। তার চোখে জল নেই, কিন্তু মুখটা ফ্যাকাশে, অভিব্যক্তিহীন। পাশে তার একমাত্র ছেলে, বছর 25-এর রাহুল চৌধুরী, অস্থিরভাবে পায়চারি করছিল। অরিজিৎ স্টাডির দিকে এগিয়ে গেলেন। ঘরটা বই দিয়ে ঠাসা। একপাশে একটা বিশাল সেগুন কাঠের টেবিল। সেই টেবিলের উপর মাথা রেখে চেয়ারে বসে আছেন বীরেন্দ্রনাথ চৌধুরী। তার রূপলি চুল রক্তে ভিজে লাল হয়ে গেছে। টেবিলের উপর ছড়িয়ে পড়া কাগজপত্র, একটা দামি পার্কার পেন, আর তার পাশেই রক্তের একটা ছোটখাটো পুকুর। ঘরের মেঝেতে পড়ে আছে একটা ভারী পেপার ওয়েট, ব্রোঞ্জের তৈরি একটা ঈগলের মূর্তি। ওটার কোনায় রক্ত লেগে আছে। এটাই খুনের অস্ত্র। অরিজিৎ খুব সাবধানে ঘরটা পর্যবেক্ষণ করতে লাগলেন। কোনো ভাঙচুরের চিহ্ন নেই, দেখে মনে হচ্ছে খুনি পরিচিত কেউ। বীরেন্দ্রনাথ তাকে নিজের স্টাডিতে ঢুকতে দিয়েছিলেন। কারা কারা ছিল বাড়িতে? অরিজিৎ প্রীতমকে জিজ্ঞেস করলেন। ম্যাডাম, রাহুলবাবু আর দুজন কাজের লোক, পুরনো বিশ্বস্ত ভৃত্য রামভরসা আর রাধুনী লক্ষ্মী। এছাড়া বীরেন্দ্রনাথবাবুর পার্সোনাল সেক্রেটারি সুব্রত দাসও ছিলেন। উনি নাকি রাত 10টা নাগাদ কাজ সেরে বেরিয়ে যান। মৃত্যুর আনুমানিক সময়? ফরেন্সিক টিম যা প্রাথমিক বলছে তাতে রাত 9:30 থেকে 10:30টার মধ্যে খুনটা হয়েছে। অরিজিৎ দীর্ঘশ্বাস ফেললেন। তার মানে সেক্রেটারি সুব্রত দাস বেরিয়ে যাওয়ার ঠিক পরেই বা তার আগে খুনটা হয়েছে? বাড়ির সবাই সন্দেহের তালিকায়। তিনি এক এক করে সবার সাথে কথা বলতে শুরু করলেন। মালিনী চৌধুরী জানালেন, তিনি নিজের ঘরে বই পড়ছিলেন, রাত 10টা নাগাদ স্বামীর জন্য কফি নিয়ে এসে এই অবস্থা দেখেন। তার চিৎকারে সবাই ছুটে আসে। তার কথায় কোনো আবেগ ছিল না, যেন মুখস্থ করা কোনো সংলাপ বলছেন। রাহুল চৌধুরী জানালেন, তিনি তার ঘরে বন্ধুর সাথে ফোনে কথা বলছিলেন। বাবার সাথে তার সম্পর্ক খুব একটা ভালো ছিল না, ব্যবসা নিয়ে মতের অমিল লেগেই থাকত। রাহুল এই কথা স্বীকার করলেন যে আজ সকালেও বাবার সাথে তার উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছিল। রামভরসা আর লক্ষ্মী ভয়ে কাঁপছিল। তারা নিজেদের কোয়ার্টারেই ছিল। মালিনী দেবীর চিৎকার শুনেই ও করে আসে। সুব্রত দাসকে ফোন করে ডেকে পাঠানো হলো। ভদ্রলোক মাঝবয়সী, চোখে মোটা কাচের চশমা, অসম্ভব শান্ত আর বিনয়ী। তিনি জানালেন,
রাত 10টায় যখন তিনি বেরোন তখনও বীরেন্দ্রনাথবাবু বেঁচে ছিলেন এবং কাজ করছিলেন। অরিজিতের মনে হলো প্রত্যেকেই কিছু না কিছু লুকোচ্ছে। এই শান্ত অভিজাত পর্দার আড়ালে অনেক নোংরা রহস্য লুকিয়ে আছে। তিনি বুঝতে পারছিলেন এই কেসের সমাধান করাটা সহজ হবে না। এটা শুধু একটা খুন নয়, এটা একটা জটিল ধাঁধা যার প্রতিটা টুকরো একে অপরের সাথে এমনভাবে জড়িয়ে আছে যে একটা ভুল চালেই সব গুলিয়ে যাবে। পরের কয়েকটা দিন অরিজিৎ চৌধুরী পরিবারের প্রত্যেকের অতীত আর বর্তমান নিয়ে কাঁটাছেঁড়া শুরু করলেন। যত গভীরে যাচ্ছিলেন তত অবাক হচ্ছিলেন। বাইরে থেকে যে পরিবারটাকে এত নিখুঁত মনে হচ্ছিল তার ভিতরে ঘুণ ধরে গেছে বহু আগেই। বীরেন্দ্রনাথ চৌধুরী বাইরে থেকে একজন সফল ব্যবসায়ী এবং সমাজসেবী, কিন্তু তার ব্যবসার ইতিহাস ঘাঁটতে গিয়ে অরিজিৎ দেখলেন সফলতার সিঁড়িটা খুব একটা মসৃণ ছিল না। বেশ কয়েকজন প্রতিদ্বন্দ্বীকে তিনি অনৈতিকভাবে সরিয়ে দিয়েছেন। এদের মধ্যে একজন অলোকেশ সান্যাল প্রায় দেউলিয়া হয়ে গেছিলেন আর বছর 5 আগে হার্ট অ্যাটাকে মারা যান। তার ছেলে অর্ক সান্যাল এখন একটা ছোটখাটো আইটি ফার্ম চালায়। বাবার অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য তার কাছে যথেষ্ট কারণ ছিল। মালিনী চৌধুরী শহরে এলিট সোসাইটির মধ্যমণি, কিন্তু অরিজিৎ জানতে পারলেন স্বামীর সাথে তার সম্পর্ক বহু বছর ধরেই শীতল। বীরেন্দ্রনাথের একাধিক বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল, যা নিয়ে সংসারে অশান্তি লেগেই থাকত। মালিনী এই অপমান মুখ বুজে সহ্য করতেন শুধু সামাজিক সম্মান আর বিলাসবহুল জীবনযাত্রার জন্য। কিন্তু সহ্যের বাঁধ ভেঙে গেলে একজন স্ত্রী কতটা ভয়ঙ্কর হতে পারে তা অরিজিৎ অজানা নয়। রাহুল চৌধুরী বাবার টাকায় উড়ে বেড়ানো এক যুবক। তার প্রচুর ধার দেনা, রেসের মাঠ আর ক্যাসিনোতে সে বহু টাকা উড়িয়েছে। বীরেন্দ্রনাথ ছেলের এই উচ্ছৃঙ্খল জীবনযাত্রা একদম পছন্দ করতেন না। তিনি সম্প্রতি রাহুলকে ত্যায্য পুত্র করার হুমকি দিয়েছিলেন। বাবার মৃত্যুতে সবচেয়ে বেশি লাভ রাহুলেরই। পুরো সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী এখন সে। সুব্রত দাস 10 বছর ধরে বীরেন্দ্রনাথের বিশ্বস্ত সেক্রেটারি। তার সম্পর্কে কোনো খারাপ কথা শোনা গেল না, কিন্তু অরিজিতের খটকা লাগলো অন্য জায়গায়। সুব্রতবাবু প্রয়োজনের চেয়ে বেশি নিখুঁত। তার জীবনযাত্রা, তার অতীত সবকিছুই যেন একটা সাজানো ছক। অরিজিৎ তার গ্রামের বাড়িতে খোঁজ নিয়ে জানলেন সেখানে এই নামে কেউ কোনোদিন ছিলই না। সুব্রত দাস একটা নকল পরিচয়ে বেঁচে আছে, কিন্তু কেন? তদন্তের মাঝে অরিজিৎ বীরেন্দ্রনাথের একটা ব্যক্তিগত ডায়েরি খুঁজে পেলেন। সেটা তার অফিসের একটা গোপন ড্রয়ারে রাখা ছিল। ডায়েরির পাতা উল্টাতে গিয়ে একটা পুরনো অধ্যায় খুলে গেল, যা চৌধুরী পরিবারের বর্তমানের সাথে ওতপ্রোত জড়িত। প্রায় 25 বছর আগে বীরেন্দ্রনাথ যখন সবে ব্যবসা শুরু করছেন, তখন তার একজন পার্টনার ছিল অবিনাশ মিত্র। দুজনে মিলে একটা ছোট্ট কোম্পানি খুলেছিলেন। কিন্তু ব্যবসার প্রসার বাড়ার সাথে সাথে বীরেন্দ্রনাথের লোভও বাড়তে থাকে। তিনি অবিনাশকে সরিয়ে পুরো ব্যবসাটা একাই দখল করার পরিকল্পনা করেন। একটা মিথ্যে জালিয়াতির মামলায় তিনি অবিনাশকে ফাঁসিয়ে দেন। অবিনাশ সর্বস্বন্ত হয়ে যান। জেল, অপমান, দারিদ্র এই সব কিছু সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করেন। তার একটা স্ত্রী আর বছর 10 একটা ছেলে ছিল। তারপর তাদের আর কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। অরিজিতের বুকের ভিতরটা ঢক করে উঠল। অবিনাশ মিত্রের ছেলের বয়স এখন 35-এর কাছাকাছি হওয়ার কথা, ঠিক সুব্রত দাসের মতো। এটা কি শুধু কাকতালীয়? তিনি সুব্রত দাসের একটা ছবি অবিনাশ মিত্রের গ্রামের পুরনো লোকদের দেখানোর জন্য পাঠালেন। একই সাথে তিনি অর্ক সান্যালের ওপর নজরদারি বাড়ালেন। অর্ক সম্প্রতি চৌধুরী ম্যানশনের আশেপাশে কয়েকবার ঘোরাঘুরি করেছে বলে খবর পাওয়া গেছে। কেসটা ক্রমশ জটিল হয়ে উঠছিল। একাধিক মানুষের কাছে খুনের মোটিভ ছিল। অর্ক সান্যাল বাবার প্রতিশোধ নিতে পারত, মালিনী দেবী স্বামীর বিশ্বাসঘাতকতার জবাব দিতে পারতেন, রাহুল টাকার লোভে বাবাকে খুন করতে পারত। আর সুব্রত দাস যদি সত্যিই অবিনাশ মিত্রের ছেলে হয়, তাহলে তার কাছেও 25 বছরের পুরনো একটা হিসাব মেলানোর দায় ছিল। অরিজিৎ একটা অনুভব করলেন যে তিনি একটা মাকড়সার জালে আটকে পড়েছেন। খুনি খুব চালাক, সে পিছনে কোনো স্পষ্ট প্রমাণ রেখে যায়নি, শুধু কিছু সম্ভাবনা আর সন্দেহের বীজ ছড়িয়ে দিয়েছে। অরিজিৎকে এই ধোঁয়াশার মধ্যে থেকেই আসল মুখটা খুঁজে বের করতে হবে। একদিন সন্ধ্যায় অরিজিৎ নিজের অফিসে বসে ডায়েরিটা আবার পড়ছিলেন। একটা পাতায় এসে তিনি থমকে গেলেন। বীরেন্দ্রনাথ লিখেছেন, আজ অবিনাশের জন্য খুব কষ্ট হচ্ছে। আমি জানি আমি ওর সাথে অন্যায় করেছি, কিন্তু আমার সামনে আর কোনো পথ খোলা ছিল না। ওর ছেলেটা, কি যেন নাম, হ্যাঁ অনির্বাণ,
ছেলেটার জন্য খুব মায়া হয়। কোথায় যে হারিয়ে গেল ওরা। আমি প্রায়শ্চিত্ত করতে চাই, কিন্তু কিভাবে করব জানি না। ভয় হয় আমার পাপের ছায়া একদিন আমার সুখের সংসারে এসে পড়বে। অনির্বাণ মিত্র, তাহলে সুব্রত দাসের আসল নাম অনির্বাণ। অরিজিতের কাছে এখন মোটিভটা জলের মতো পরিষ্কার, কিন্তু শুধু মোটিভ দিয়ে তো আর কাউকে দোষী সাব্যস্ত করা যায় না। তার প্রমাণ চাই, অকাট্য প্রমাণ। তিনি ঠিক করলেন এবার জালটা গোটাতে হবে। তিনি একটা ফাঁদ পাতবেন, আর সেই ফাঁদে খুনিকে পা দিতেই হবে। অরিজিৎ চৌধুরী ম্যানশনে আবার গেলেন। এবার তিনি বাড়ির সবাইকে একসাথে স্টাডি রুমে ডাকলেন, যেই ঘরে খুনটা হয়েছিল। মালিনী দেবী, রাহুল আর সুব্রত দাস তিনজনেই উপস্থিত। অর্ক সান্যালকেও একটা জিজ্ঞাসাবাদের অজুহাতে ডেকে আনা হয়েছিল। পরিবেশটা থমথমে। অরিজিৎ শান্তভাবে কথা শুরু করলেন। আমি জানি আপনারা সবাই অধৈর্য হয়ে উঠেছেন, কিন্তু আমি আপনাদের জানাতে চাই যে আমরা খুনিকে প্রায় শনাক্ত করে ফেলেছি। কথাটা শুনেই সবার মুখের ভাব পাল্টে গেল। রাহুল একটু বেশি নার্ভাস হয়ে পড়ল। মালিনী দেবীর মুখে বিরক্তি, অর্ক সান্যালের চোখে অবিশ্বাস। একমাত্র সুব্রত দাসের মুখেই কোনো পরিবর্তন দেখা গেল না। সে আগের মতোই শান্ত, অবিচল। অরিজিৎ বলতে শুরু করলেন, খুনের রাতে এই ঘরে মোট 4 জন সন্দেহভাজন ছিলেন। মিসেস চৌধুরী, আপনি, আপনার স্বামীর একাধিক সম্পর্ক ছিল যা আপনাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছিল। আপনি এই অপমান থেকে মুক্তি পেতে পারতেন তাকে সরিয়ে দিয়ে। মালিনী দেবী তীব্র প্রতিবাদ করে উঠলেন, অসম্ভব, আমি আমার স্বামীকে খুন করব। অরিজিৎ তার দিকে না তাকিয়ে বললেন, রাহুল বাবু, আপনার বাবা আপনাকে ত্যায্যপুত্র করার হুমকি দিয়েছিলেন। তার মৃত্যুতে আপনার বিপুল আর্থিক লাভ, মোটিভ হিসেবে এটা যথেষ্ট শক্তিশালী। রাহুল চিৎকার করে বলল, আমি বাবাকে খুন করিনি। হ্যাঁ, আমাদের মধ্যে ঝামেলা ছিল, কিন্তু তাই বলে। অরিজিৎ এবার অর্ক সান্যালের দিকে ফিরলেন। মিস্টার সান্যাল, আপনার বাবা বীরেন্দ্রনাথ চৌধুরী এই কারণে সর্বশান্ত হয়েছিলেন। বাবার অপমানের প্রতিশোধ নেওয়ার ইচ্ছা আপনার থাকতেই পারে। অর্ক শান্তভাবে জবাব দিল, আমি আমার বাবাকে ভালোবাসি, কিন্তু আমি আইন নিজের হাতে তুলে নেওয়ার মতো বোকা নই। আমি সেদিন চৌধুরী ম্যানশনের আশেপাশে গিয়েছিলাম ঠিকই, কিন্তু সেটা একটা অন্য কারণে। আমার এক ক্লায়েন্ট ওই অঞ্চলে থাকেন। অরিজিৎ মৃদু হাসলেন, আমি জানি, আপনার সব কথা আমরা যাচাই করে দেখেছি। আপনি নির্দোষ। এবার ঘরের সমস্ত আলো যেন কেন্দ্রীভূত হল একজনের ওপর, সুব্রত দাস। অরিজিৎ তার দিকে ঘুরে দাঁড়ালেন। আর রইলেন আপনি, মিস্টার সুব্রত দাস, ওরফে অনির্বাণ মিত্র। নামটা শোনার সাথে সাথে সুব্রত শান্ত মুখের ওপর থেকে যেন একটা পর্দা সরে গেল। তার চোখ দুটো জ্বলে উঠল। মালিনী দেবী আর রাহুল অবাক হয়ে তার দিকে তাকালেন। অরিজিৎ বলে চললেন, 25 বছর আগে আপনার বাবা অবিনাশ মিত্রকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছিলেন বীরেন্দ্রনাথ চৌধুরী। আপনার বাবা আত্মহত্যা করেন। আপনার মা আপনাকে নিয়ে গ্রাম ছেড়ে চলে যান। আপনি বড় হয়েছেন প্রতিশোধের আগুন বুকে নিয়ে, পড়াশোনা করেছেন, নিজের পরিচয় বদলেছেন এবং 10 বছর আগে সুব্রত দাস নামে বীরেন্দ্রনাথ চৌধুরীর সেক্রেটারি হিসেবে যোগ দেন। আপনি তিলে তিলে তার বিশ্বাস অর্জন করেছেন, তার সবচেয়ে কাছের মানুষ হয়ে উঠেছেন, শুধু একটা সুযোগের অপেক্ষায়। সেই সুযোগটা আপনি পেয়েছিলেন খুনের রাতে। সুব্রতর ঠোঁটের কোণে একটা অদ্ভুত হাসি ফুটে উঠল। শুধু অনুমান দিয়ে কিছু প্রমাণ হয় না ডিটেকটিভ সাহেব, আমার কাছে শুধু অনুমান নেই, প্রমাণও আছে। অরিজিৎ শান্তভাবে বললেন, খুনের অস্ত্রটা ছিল এই ব্রোঞ্জের ঈগলটা। ফরেন্সিক রিপোর্টে বলা হয়েছে খুনির হাতে গ্লাভস পরা ছিল, তাই কোনো ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি। কিন্তু তারা একটা জিনিস পেয়েছে, গ্লাভসের কাপড়ের একটা অতি ক্ষুদ্র অংশ, যা ঈগলের মূর্তির একটা খাঁজে আটকে ছিল। সেটা একটা বিশেষ ধরনের উলের সুতো। অরিজিৎ পকেট থেকে একটা ছোট্ট প্লাস্টিকের ব্যাগ বের করলেন। তার মধ্যে একটা কালো উলের সোয়েটার থেকে নেওয়া সুতোর নমুনা ছিল। খুনের দিন আপনি এই কালো সোয়েটারটা পরেছিলেন মিস্টার দাস। আপনার বাড়ির সিসিটিভি ফুটেজে সেটা দেখা গেছে। আমরা আপনার বাড়ি থেকে সোয়েটারটা সংগ্রহ করেছি। 2টো সুতোর নমুনা মিলে গেছে। সুব্রতর মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সে বুঝতে পারল তার আর পালানোর কোনো পথ নেই। অরিজিৎ শেষ চালটা চাললেন, কিন্তু সবচেয়ে বড় প্রমাণ আপনি নিজেই রেখে গেছেন। আপনি খুব চালাক, কিন্তু আবেগ আপনাকে অন্ধ করে দিয়েছিল। বীরেন্দ্রনাথ চৌধুরীর ডায়েরিটা আপনি খুঁজে পেয়েছিলেন। আপনি জানতে পেরেছিলেন যে তিনি অনুতপ্ত,
কিন্তু আপনার প্রতিশোধের আগুন তাতে নেভেনি। খুন করার পর আপনি টেবিলের উপর থেকে সবকিছু সাবধানে মুছে দিয়েছেন, কিন্তু একটা জিনিস আপনার চোখে এড়িয়ে গেছে। অরিজিৎ টেবিলের দিকে ইঙ্গিত করলেন। বীরেনবাবুর পার্কার পেন, সেটা ঢাকনাটা খোলা ছিল, কিন্তু ক্রাইম সিনে আমরা পেনটা ঢাকনা লাগানো অবস্থায় পেয়েছি। আপনি সেটা লাগিয়েছেন কেন? কারণ আপনি চেয়েছিলেন সবকিছু নিখুঁত থাক, যেমনটা বীরেনবাবু পছন্দ করতেন। 10 বছর ধরে তার সেক্রেটারি হিসেবে কাজ করতে করতে আপনি তার সব অভ্যাস রপ্ত করে ফেলেছিলেন। একজন বাইরের লোক বা বাড়ির অন্য কেউ এই ছোটখাটো বিষয়ে নজর দিত না, কিন্তু আপনি দিয়েছিলেন, কারণ আপনি শুধু তাকে ঘৃণা করতেন না, অবচেতন মনে আপনি তার মতো হয়ে উঠতে চেয়েছিলেন। এই নিখুঁত হওয়ার চেষ্টাই আপনার কাল হলো। ঘরের মধ্যে পিন পতন নিঃশব্দতা। সুব্রত দাস বা অনির্বাণ মিত্র ভেঙে পড়ল, তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সে আর অভিনয় করতে পারল না। অনির্বাণ মিত্রের স্বীকারোক্তিটা কোনো সাধারণ অপরাধীর মতো ছিল না। তার মধ্যে কোনো আস্ফালন ছিল না, ছিল শুধু গভীর যন্ত্রণা আর হতাশা। সে বলতে শুরু করল, হ্যাঁ, আমিই খুন করেছি, কিন্তু আমি ওকে খুন করতে চাইনি। আমি শুধু চেয়েছিলাম ও আমার চোখের দিকে তাকিয়ে নিজের অপরাধটা স্বীকার করুক। আমি 10 বছর ধরে এই দিনটার জন্য অপেক্ষা করেছি। আমি ওর ছায়ার মতো পাশে থেকেছি, আমি ওর সব গোপন কথা জেনেছি। আমি দেখেছি বাইরে থেকে দেখতে এই মানুষটা কতটা একা আর ভেতর থেকে কতটা ভাঙা। অনির্বাণের গলা ধরে এলো। সেদিন রাতে আমি কাজ শেষ করে বেরিয়ে যাচ্ছিলাম, কিন্তু শেষ মুহূর্তে ফিরে আসি। আমি ওকে আমার আসল পরিচয় দিই। আমি বলি আমি অবিনাশ মিত্রের ছেলে। আমি ভেবেছিলাম ও অনুতপ্ত হবে, ক্ষমা চাইবে, কিন্তু জানেন ও কি করল? অনির্বাণ হিস্তেরিকের মতো হেসে উঠল। ও হাসতে লাগলো, বলল, ব্যবসার জগতে ওসব হয়েই থাকে, দুর্বলরা এভাবেই হেরে যায়। তোমার বাবা দুর্বল ছিল। ওই মুহূর্তে আমার মাথা ঠিক ছিল না। আমার 25 বছরের জমানো ঘৃণা, অপমান, কষ্ট সব একসাথে ফেটে পড়ল। আমি টেবিলের ওপর থেকে পেপার ওয়েটটা তুলে নিয়ে, তারপর আর কিছু মনে নেই। যখন জ্ঞান ফিরল তখন সব শেষ। সে আরও বলল, আমি পালিয়ে যেতে পারতাম, কিন্তু যাইনি। আমি চেয়েছিলাম ওর এই তথাকথিত সম্মান, প্রতিপত্তি সব যেন ওর মৃত্যুর সাথে সাথেই শেষ হয়ে যায়। আমি চেয়েছিলাম সবাই জানুক এই মহান বীরেন্দ্রনাথ চৌধুরী একজন প্রতারক, একজন খুনি। অরিজিৎ চুপ করে শুনছিলেন। তার মনে হচ্ছিল এটা শুধু একটা খুনের গল্প নয়, এটা দুটো পরিবারের ধ্বংস হয়ে যাবার গল্প। একটা পাপ যা প্রজন্মের পর প্রজন্ম ধরে তার ছায়া ফেলে গেছে। বীরেন্দ্রনাথ তার লোভের শাস্তি পেলেন, কিন্তু অনির্বাণও ন্যায় বিচার চাইতে গিয়ে নিজেই অপরাধী হয়ে গেল। তার জীবনটাও শেষ হয়ে গেল। মালিনী চৌধুরী আর রাহুলের দিকে তাকিয়ে অরিজিতের করুণা হলো। তারা যে প্রাসাদকে নিজেদের গর্ব ভাবত, তার ভিত্তি ছিল অন্যের কান্না আর রক্তের ওপর। তাদের সমস্ত অহংকার আজ ধুলোয় মিশে গেছে। অনির্বাণকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হলো। চৌধুরী ম্যানশনের আলো নিভে আসতে শুরু করল। বাইরে বৃষ্টি থেমে গেছে, কিন্তু একটা বিষণ্ণতার চাদর যেন পুরো বাড়িটাকে ঢেকে রেখেছে। অরিজিৎ যখন বেরিয়ে আসছেন তখন ভোরের আলো ফুটতে শুরু করেছে। তিনি আকাশের দিকে তাকালেন, একটা ধূসর বর্ণহীন আকাশ। তার মনে হলো এই পৃথিবীতে ন্যায় আর অন্যায়ের সীমারেখাটা খুব ধুন্ধলা। কখনো কখনো প্রতিশোধ নিতে গিয়ে মানুষ নিজেই সেই অন্যায়ের শিকার হয়ে যায় যার বিরুদ্ধে সে লড়ছিল। অনির্বাণ মিত্র বিচার চেয়েছিল, কিন্তু যা পেল তা হলো যাবজ্জীবন কারাদণ্ড। বীরেন্দ্রনাথ চৌধুরী সারা জীবন সম্মান কুড়িয়েছিলেন, কিন্তু মৃত্যুর পর তার আসল চেহারাটা সবার সামনে চলে এলো। চৌধুরী পরিবারের নাম আর প্রতিপত্তি কলঙ্কিত হলো। অরিজিৎ সেন আরও একটা কেসের ফাইল বন্ধ করলেন, কিন্তু তার ভেতরের তোলপাড় থামল না। তিনি জানতেন এই গল্পের কোনো আসল বিজয়ী নেই, এখানে সবাই হেরে গেছে। ছায়াপথের শেষে শুধু অন্ধকার আর ট্র্যাজেডি ছাড়া আর কিছুই অবশিষ্ট ছিল না। তার মনে হলো কিছু ক্ষত কখনো শোকায় না, শুধু প্রজন্মের পর প্রজন্ম ধরে বয়ে চলে, একটা অভিশাপের মতো। আর তিনি সেই অভিশাপের একজন নীরব সাক্ষী মাত্র।